আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব। পার্টস অফ স্পিচ সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সাথে যেই টপিকটা না শিখলে আমাদের ইংলিশ শেখা ব্যর্থ। আমরা ইংলিশ বুঝতে পারি না, কথা বলতে পারি না, লিখতে পারি না কোনো সেন্টেন্স। বাংলা মাথায় আসে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে পারি না, সেটাই হচ্ছে টেন্স, সময়। এখন এইটা নিয়ে আমরা সবাই স্ট্রাকচার জানি, কিন্তু এটার ইউসেজ জানি না। আমরা মনে করি যে স্ট্রাকচার জানলেই কিন্তু হয়ে যায়, কিন্তু আসলে না। এটার ইউসেজ এতটাই প্রখর, আপনি বুঝেনও না যে আপনার এগুলো না জানলে আপনার কী কী প্রত্যেকটা টপিকে আপনার সমস্যা হচ্ছে। তো আজকে আমরা আপনার প্রিপোজিশন শিখব, টেন্স শিখব, সবচেয়ে সহজে এবং সবচেয়ে শর্টকাটে। আশা করছি ভালো লাগবে ক্লাসটা। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ অনেক মোটিভেট করে। আর খুবই বিজি স্কেডিউল থেকে আপনাদের জন্য এগুলো তৈরি করি। একটা লাইক করতে পারেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, ক্লাসমেটদের সাথে। আমার জন্য দোয়া করবেন। চলেন নেক্সট শুরু করি। ওকে, টেন্স। আমরা আসলে বইয়ের ভাষায় যদি বলি টেন্স মানে শুধু সময় বা কাল বলে, কিন্তু আসলে শুধু টেন্স মানে এটা না। টেন্স মানে হচ্ছে সময় অনুযায়ী কাজের ধরন। হ্যাঁ, সময় অনুযায়ী কাজের ধরন, এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা। এভাবেই আপনি শিখতে পারবেন ইজিলি। তাহলে টেন্স মানে হচ্ছে সময় অনুযায়ী কাজের ধরন, মানে বিভিন্ন সময়ের একটা মানে আমাদের কাজের তো ধরন থাকে, তাই না? তো এই কাজের ধরনের প্রত্যেকটারই সময় থাকে। এটা কি এখন, নাকি আগে, নাকি ভবিষ্যতে? তো আমরা একটু দেখবো এইভাবে। তো প্রথমে কাজের ধরন দেখে নিই। কাজের ধরন কীরকম হয়? কাজের ধরনকে মূলত চারটা ভাগে ভাগ করা হয়। চার ধরনের কাজ মূলত সবাই করে থাকে। তো প্রথমটা হচ্ছে স্বাভাবিক কোনো কাজ, যেটা হতো বা ভবিষ্যতে হবে নর্মালি, হ্যাঁ, বা সত্যি কোনো কথা বলার ক্ষেত্রেও আমরা কিন্তু স্বাভাবিক কথা বলে থাকি। তাহলে এটা একটা কাজের ধরন, যে স্বাভাবিক কোনো কাজ, যেটাকে আমরা ভার্ব হিসেবে লিখতে পারি, বি ভার্ব, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাভ ভার্ব আর মূল ভার্ব, হ্যাঁ, যেটা আমরা যে পার্টস অফ স্পিচ যখন আপনারা ভিডিওটা দেখেছেন ওইখানে ক্লিয়ার করে বুঝিয়েছি এগুলো কি। আচ্ছা, তা এটা একটা কাজের ধরন। আরেকটা কাজের ধরন হচ্ছে চলমান কোনো কাজ, একটা কাজ চলছে বা হচ্ছে বা করছে, এগুলো একটা কাজের ধরন। হ্যাঁ, এই ধরনের কাজকে আমরা ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে প্রকাশ করি, ভার্বের সাথে আইএনজি দিয়ে, এটাই কন্টিনিউয়াসকে বলি আর কি। আচ্ছা, আরেকটা কাজের ধরন হচ্ছে শেষ হয়ে যাওয়া কোনো কাজ। একটা কাজ যখন শেষ হবে, নিশ্চয়ই এটা এখন শুরু হয়নি, নিশ্চয়ই আগে শুরু হয়েছে। মানে আমরা যেই সময়ের কথা বলছি ততক্ষণ পর্যন্ত কাজটা শুরু হয়েছিল আগে। তার মানে আগে শুরু হয়ে যে কাজটা শেষ হয়েছে বা শেষ করেছে, সেটাকে আমরা আরেকটা কাজের ধরন বলতে পারি, যেটাকে আমরা প্রকাশ করব ভার্ব 3 দিয়ে, হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে। আর আরেকটা লাস্ট কাজের ধরন হচ্ছে কোনো চলমান কাজ যা আগে শুরু হয়েছে বা করেছে। এখন আমাদের 2 নম্বর যে ধরন আর 4 নম্বর যে ধরন, এখানে অনেকেই মানে একটু কনফিউশন তৈরি হবে, কারণ 2 নম্বরেও কিন্তু চলমান কাজ ছিল, 4 নম্বরেও এখন বলা হচ্ছে চলমান কাজ। কিন্তু এখানে একটা ক্যাচ হচ্ছে, মানে এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে চলমান কাজটা এই মুহূর্তেই শুরু হয়েছে হয়তো, কিন্তু আমরা 4 নম্বরে যেই কাজ বলতেছি সেটা এখন শুরু হয়নি, শুরু হয়েছে অনেকক্ষণ আগেই, এখনও কিন্তু কাজটা শেষ হয়নি, চলতেছে। 3 নম্বর কাজে কিন্তু শুরু হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু কাজটা শেষ হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু 4 নম্বরের যেই ধরনটা, সেটা আগে শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি। তাহলে এই 4টা ধরন একটু প্লিজ আগে বুঝে নেন ভালো করে, কারণ এইটা না বুঝলে আর কিচ্ছু বুঝবেন না। 4 ধরনের কাজ আমরা সাধারণত করে থাকি। একটা হচ্ছে স্বাভাবিক কাজ, চলমান কাজ, আগে শুরু হয়ে শেষ হয়ে যাওয়া কাজ ইতিমধ্যে, আর আগে শুরু হয়ে এখনও শেষ না হয়ে চলতে থাকা কোনো কাজ। তো এই 4 ধরনের কাজ আমরা সাধারণত করে থাকি। যদি এটা বুঝে ফেলেন তখন আমাকে এই জিনিসটা মনে রাখেন, স্বাভাবিক কাজের জন্য এই 3টা ইউজ করি, চলমান কাজের জন্য ভার্ব ওয়ানের সাথে আইএনজি ইউজ করি, আর শেষ হয়ে যাওয়া কাজের জন্য ভার্ব 3 ইউজ করি, আর যেটা আগে শুরু হয়ে এখনও শেষ না হয়ে চলতে থাকে সেটার জন্য বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি এটা ইউজ করি। তাহলে এই ধরন এবং এই ভার্বগুলো এগুলো মনে রাখলে মোটামুটি টেন্স আপনার কমপ্লিট হয়ে যাবে। এখন এই ধরনগুলো বিভিন্ন সময়ের হতে পারে। স্বাভাবিক কাজ কিন্তু বর্তমানের হতে পারে, অতীতের হতে পারে, ভবিষ্যৎ হতে পারে। তার মানে 3টা সময়ের উল্লেখ আমরা করতে পারবো। একটা হচ্ছে, আচ্ছা তার আগে একটু বুঝে নেই একটা জিনিস, সেটা হচ্ছে এই স্বাভাবিক কাজকে আমরা সিম্পল বা ইনডিফিনিট বলি,
তারপরে চলমান কাজকে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ বলি, কোনো শেষ হয়ে যাওয়া কাজকে পারফেক্ট বা কমপ্লিটেড কোনো ওয়ার্ক বলি, আর যেটা চলমান মানে আগে শুরু হয়েছে এখনও চলমান সেটাকে আমরা বলি পারফেক্ট কন্টিনিউয়াস। তো আশা করি 4টা ধরন বুঝতে পেরেছেন। এখন আমরা 3টা সময়ে শিখবো, সেটা হচ্ছে বর্তমান সময়, অতীত সময় আর হলো ভবিষ্যৎ সময়। এখন আমি কিন্তু আগেই বলেছি ধরন কিন্তু আমার কাজের 4টাই, হ্যাঁ, আমরা যেই সময়ে করি 4টা ধরনের কাজই হবে। সেটা এই 4টা ধরনের বর্তমানের কাজ হতে পারে, এই 4টা ধরনের কাজ অতীতে হতে পারতো বা পারে, এই 4টা ধরনের কাজ হচ্ছে ভবিষ্যতেও হতে পারে। যদি বর্তমানে হয় তখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই ভার্বগুলোর মধ্যে যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা ভার্ব 1। হ্যাঁ, যদি স্বাভাবিক কাজটা অতীতের হয় তাহলে সেখানে আমরা ইউজ করব এই ভার্বের থেকে ভার্ব 2। হ্যাঁ, কারণ বি ভার্বেরও ভার্ব 2 হয়, হ্যাভ ভার্বেরও ভার্ব 2 হয়, আবার মেন ভার্বেরও কিন্তু ভার্ব 2 হয়, আবার তিনোটারই কিন্তু মেন ভার্ব 1 হয়। তো এই 3টা থেকেই আমরা বর্তমানের জন্য ভার্ব 1 আর অতীতের জন্য ভার্ব 2, আর ভবিষ্যতের জন্য আমরা ইউজ করব উইল বা শ্যালও বলা যায়। শ্যালটা এখন কম ইউজ হয়, শ্যালটা আমরা উইল যখনই বলবো মনে রাখবেন ওইখানে একটা শ্যালা হতে পারে, কিন্তু আমরা শ্যাল ইউজ করছি না কারণ শ্যালটা বর্তমানে ইউজ করা হয় না। তো এই জন্য আমরা ভবিষ্যতের জন্য যদি ভবিষ্যতে স্বাভাবিক কাজ হয় বুঝায় তখন উইল প্লাস ভার্ব 1 লিখবো বা মনে রাখবো। তাহলে স্বাভাবিক কাজের 3টা সময় আমরা বুঝতে পারলাম এবং সেগুলোকে কিভাবে প্রকাশ করব সেটাও বুঝতে পারলাম। আচ্ছা, আমি যখন এগুলো সম্পর্কে প্রত্যেকটা আলাদা করে উদাহরণ দেব তখন আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। একটু ধৈর্য ধরে আমার সাথে পুরো ভিডিওটা দেখেন। আচ্ছা, আরেকটা কাজের ধরন হচ্ছে চলমান কাজ। এখন চলমান কাজ যদি বর্তমানে হয় আমরা তো অবশ্যই চলমান মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, কিন্তু বর্তমান বোঝানোর জন্য এই ভার্ব 1 এর সাথে আইএনজির আগে একটা অক্সিলারি ইউজ করব, সেটা হচ্ছে অ্যামিজার। আর যদি অতীতের চলমান হতো, অতীতে একটা কাজ চলছে এরকম বোঝাতো, তাহলে ভার্ব 1 এর সাথে আইএনজি কিন্তু চলমানের জন্য হবেই, কিন্তু তার আগে আমরা বসাবো ওয়াজ ওয়্যার, মানে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি। আর যদি ভবিষ্যতের চলমান হয়, চলমানের জন্য ভার্ব 1 এর সাথে আইএনজি একই কথা, কিন্তু ভবিষ্যতের জন্য আমরা ওই ভার্ব 1 এর সাথে আইএনজি যেটা আছে সেটার আগে একটা অক্সিলারি ইউজ করব, সেটা হচ্ছে উইল বি বা শ্যাল বিও বলা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে এই কাজে চলমান কাজের 3টা সময় অনুযায়ী এই অক্সিলারি ভার্ব বসাবো। আচ্ছা, এবার আসেন পারফেক্ট কোনো কাজ। আমরা আগেই শিখেছি বা যে কোনো শেষ হয়ে যাওয়ার কাজকে আমরা পারফেক্ট বলছি, আগে শুরু হয়ে শেষ হয়ে যাওয়া কাজ, এই মাত্র বা ইতিমধ্যে শেষ হয়ে যাওয়া কাজ, এটারও কিন্তু 3টা সময়ের হতে পারে, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। তো শেষ হয়ে কাজের জন্য তো ভার্ব 3 লিখবই, কিন্তু তার আগে বর্তমান বোঝানোর জন্য আমরা ইউজ করব হ্যাভ বা হ্যাজ, তারপরে লিখবো ভার্ব 3। আর অতীত বোঝানোর জন্য লিখবো হ্যাড, তারপরে লিখবো ভার্ব 3। আর যদি ভবিষ্যৎ বোঝাতে চাই তাহলে লিখবো উইল হ্যাভ, তারপরে লিখবো ভার্ব 3। তাহলে আমি বুঝতে পেরেছি যে কাজ শেষ হয়ে গেছে শুরু হয়ে, সেটার বর্তমানের জন্য হ্যাভ হ্যাজ, তারপরে ভার্ব 3, তা অতীতের জন্য হ্যাড ভার্ব 3, দেন হচ্ছে ভবিষ্যতের জন্য উইল প্লাস হ্যাভ প্লাস দেন ভার্ব 3। তো আশা করি যে শেষ হয়ে যাওয়া কাজের 3টা সময়ের কিভাবে ইউজ করব সেটা বুঝতে পেরেছি। এখন আমরা যে কাজটা আগে শুরু হয়ে এখনও শেষ না হয়ে চলতে থাকছে বা চলতে শুরু হয়েছে বা করছে, এখনও কাজটা করতেইছে এরকম বোঝায়, তখন আমরা 3টা সময়ের জন্য প্রেজেন্ট সময়ের জন্য হ্যাভ বসাবো, তারপরে লিখবো বিন প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি। পাস্টের জন্য হ্যাড বসাবো, তারপরে লিখবো বিন প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি। আর ফিউচারের জন্য লিখবো উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। তো দেখেন পারফেক্ট আর পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কিন্তু সেম, জাস্ট কাজের ধরনের ক্ষেত্রে ভার্বটা চেঞ্জ হয়ে গেছে। একটা যেটা শেষ হয়ে যাওয়া কাজ সেটা ভার্ব 3, আর যেটা এখনও চলছে শেষ না হয়ে সেটা হচ্ছে বিন প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি। আশা করি এটা যদি একটু নোট করে নেন, আপনার স্ট্রাকচার এবং কোন কাজটা কোন ধরনের হয় এবং কোন সময়ের জন্য কি কি ইউজ করি সেটা নিয়ে আর কখনো কোনো ডাউটস থাকবে না। তাহলে কাজের ধরন এগুলো এই ধরনের ভার্ব প্রকাশ করে, আর সময় হচ্ছে এই ধরনের ভার্ব প্রকাশ করে। অবশ্যই এগুলোর জন্য আগে সাবজেক্ট এবং এই ভার্বের আগে সাবজেক্ট এবং এই ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ইউজ করা যায় একটা সেন্টেন্সে। আচ্ছা, এগুলো বুঝতে পেরেছেন? এখন একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন আশা করছি। চলেন দেখি। তো একটা সেন্টেন্স আগে তৈরি করি। ধরেন আমরা একটা সেন্টেন্স নিলাম, শিক্ষার্থীরা প্রতিবাদ করে। এখন শিক্ষার্থীরা এটা কিন্তু একটা পুরো সেন্টেন্সের একটা করে পার্টস, শিক্ষার্থীর একটা পার্টস, প্রতিবাদ একটা পার্টস এবং করে একটা পার্টস। এই পার্টস অফ স্পিচের যে ক্লাসটা আমি অলরেডি আপলোড দিয়েছি সেটাতে একটু দেখে নিতে পারেন, তাহলে এই পার্টসগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এখন আমরা একটুগুলো ইংলিশের সেন্টেন্স তৈরি করি, তার আগে একটু ডিটেলসে দেখি। যেমন শিক্ষার্থীরা, এখানে আসলে অর্থ হচ্ছে স্টুডেন্টস, যেটাকে আমরা সাবজেক্ট বলবো, কারণ ওনারা প্রতিবাদ করার যে করা হচ্ছে এখানে কাজ, এই করার কাজটা কারা করছে? সাবজেক্ট শিক্ষার্থীরা, এই জন্য এটাকে সাবজেক্ট বলছি স্টুডেন্টস। তারপরে প্রতিবাদ, এটাকে বলা হয় প্রোটেস্ট, যেটাকে আমরা অবজেক্ট
বলতে পারি কেন, এটা একটু পরে দেখছি। আর যে করে বলছে, করে অর্থ ইংলিশে বলা হয় ডু, যেটাকে আমরা ভার্ব বলি, এটা কাজ করা বোঝায়। তো আমরা একটা সেন্টেন্সের প্যাটার্ন দেখতে পারি যে সাধারণত সেন্টেন্স কিভাবে তৈরি হয়। সাধারণত সাবজেক্ট দেন ভার্ব, তারপরে অবজেক্ট, অথবা অবজেক্ট অনেক সময় হয় না, কমপ্লিমেন্ট হয়। কমপ্লিমেন্টের মধ্যে অ্যাডজেক্টিভ হতে পারে, তারপরে হচ্ছে অ্যাডভার্ব হতে পারে, এরকম আর অন্যান্য পার্টস অফ স্পিচও হতে পারে। অবজেক্টের ক্ষেত্রে তো নাউন বা প্রোনাউন হয়, কিন্তু বাকি যত পার্টস অফ স্পিচ আছে সবগুলোই কমপ্লিমেন্টে হয় অবজেক্ট ছাড়া। তাহলে এটা হচ্ছে একটা সেন্টেন্স প্যাটার্ন। তো এখানে আমরা সাবজেক্ট আছে এটা স্টুডেন্টস, ভার্ব আছে হচ্ছে ডু, আর অবজেক্ট হচ্ছে প্রোটেস্ট। খেয়াল রাখবেন বাংলার ক্ষেত্রে ভার্ব থাকে সবার শেষে, কিন্তু ইংলিশে কিন্তু ভার্ব কিন্তু মাঝখানে থাকে, মানে সাবজেক্টের পরে থাকে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাহলে আমরা এই সেন্টেন্সটা তৈরি করতে পারি, শিক্ষার্থীরা প্রতিবাদ করে, তার মানে হচ্ছে স্টুডেন্টস ডু প্রটেস্ট। এখানে খেয়াল করেন ভার্ব ওয়ানে থাকার কারণে এবং সাবজেক্ট কিন্তু একটা প্লুরাল আছে, এই জন্য কিন্তু ভার্বের সাথে এস হয় না। যদি এখানে স্টুডেন্ট হতো তাহলে ডাজ লিখতাম। এটা কেন লিখতাম এটা আমরা অন্য ক্লাসে শিখবো, আজকে শুধু সেন্টেন্স কীভাবে তৈরি করলো সেটা দেখলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, প্রোটেস্ট এই কথাটা কিন্তু প্রতিবাদ, এটা কিন্তু আমরা একটা নাম হিসেবে ধরছি, কিন্তু এটাকে কিন্তু আমরা ভার্ব হিসেবেও ধরতে পারি যে প্রতিবাদ করে। তো প্রতিবাদ করে যদি আমরা ভার্ব হিসেবে ধরি তাহলে এখানে তৈরি হবে এরকম স্টুডেন্টস প্রোটেস্ট, ডু আর লিখতে হবে না করে, এই প্রোটেস্ট কথাটা দিয়েই অলরেডি করে চলে আসবে অর্থ, যদি আমরা প্রোটেস্টকে ভার্ব হিসেবে ইউজ করি। তাহলে একটা জিনিস মাথায় রাখেন, যদি কখনো কোনো নাউনকে ভার্ব হিসেবে ইউজ করা যায় তখন আর আলাদা করে ভার্ব লাগে না, সেটাই ভার্বের কাজ করে এবং নাউনের কাজ করে। তাহলে একটা সেন্টেন্স তৈরি এক্সাম্পল বুঝতে পেরেছেন। এখন আমরা যে টেন্সটা দেখে আসছিলাম এই টেন্সের উদাহরণ দেখি। ধরেন আমরা স্বাভাবিক কাজের উদাহরণ দেখি, যেমন শিক্ষার্থীরা প্রতিবাদ করে, শিক্ষার্থীরা প্রতিবাদ করেছিল, শিক্ষার্থীরা প্রতিবাদ করবে। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন, করে এটা বর্তমানে নিশ্চয়ই নর্মাল স্বাভাবিক কাজ, প্রতিবাদ করেছিল এটাও স্বাভাবিক কাজ, কিন্তু এটা করেছিল মানে অতীতের একটা কাজ। শিক্ষার্থীরা প্রতিবাদ করবে এটাও কিন্তু একটা স্বাভাবিক কাজ, যে হ্যাঁ করতেই পারে, কিন্তু এটা এখন করবে না, আগে করে না, এটা ভবিষ্যতে করবে। তাহলে তিনটা সময়ের কাজ। তাহলে আমরা ভার্ব হিসেবে ভার্ব ওয়ান, ভার্ব টু এবং ভবিষ্যতের জন্য উইল প্লাস ভার্ব ওয়ান আমরা ইউজ করব। আমরা কিন্তু সেন্টেন্সের প্যাটার্নে শিখে আসছে যে এইটা শিক্ষার্থীরা প্রতিবাদ করে, এটাকে কিভাবে একটা সেন্টেন্সে রূপান্তর করা যায়। এখন এই সেন্টেন্সটাকে এই যে সময় এবং ধরন অনুযায়ী আমরা ভার্বগুলোকে চেঞ্জ করে এই অর্থের সাথে মিল রেখে সেন্টেন্স তৈরি করব নতুন নতুন। তাহলে আমরা লিখতে পারি, যেমন এটা যেহেতু প্রতিবাদ করে বর্তমানের কথা বোঝায়, তাহলে আমরা লিখতে পারি স্টুডেন্টস ডু প্রোটেস্ট। আর আগেই দেখে আসছি যে প্রোটেস্ট যদি ভার্ব হয় তাহলে স্টুডেন্টস প্রোটেস্ট এটা হতে পারে, কিন্তু আমরা এখন থেকে প্রোটেস্টকে ভার্ব না ধরে নাউন কাউন্ট ধরবো এবং ডুকে ভার্ব হিসেবে চিন্তা করব। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছিল, তো এখানে এই যে ডু এটা ভার্ব ওয়ান ছিল, কিন্তু অতীতের জন্য যেহেতু করেছিল বলছে অতীতে, তাহলে ভার্ব টু এর জন্য আমরা এখানে ডু এর ভার্ব টু হচ্ছে ডিড ইউজ করব। তাহলে দাঁড়াবে স্টুডেন্টস ডিড দ্য প্রোটেস্ট। এখন একটা প্রতিবাদ, এখন প্রোটেস্টের আগে দি কেন যুক্ত হলো মনে রাখবেন, দি তখনই যুক্ত হয় যখন কোনো কিছু কোনো নাউন নির্দিষ্ট হয়ে যায়। তখন প্রতিবাদ করেছিল নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট প্রতিবাদ ছিল যেটা স্টুডেন্টরা করেছিল, তাহলে এই প্রোটেস্টটা এখন নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য প্রোটেস্টের আগে দা ইউজ করছে। কিন্তু এখানে যখন বলছি যে শিক্ষার্থীরা প্রতিবাদ করে, এটা কিন্তু জেনারেলভাবে বলছি, কোন প্রতিবাদ এটা কিন্তু উল্লেখ করি নাই। কিন্তু যখন অলরেডি একটা বলে ফেলেছি যে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, ওই জিনিসটা তো এখন নির্দিষ্ট হয়ে গেছে আমাদের জন্য, যে প্রতিবাদ নিশ্চয় আগে যেটা হয়েছে সেটা নির্দিষ্ট, তাহলে ওই প্রতিবাদ করে, এই জন্য এটার জন্য দা। আর আগেই বলেছি প্রোটেস্ট যদি আমরা ভার্ব ইউজ করি তাহলে আর ডিড আমরা ইউজ করবো না, ডিরেক্ট প্রোটেস্টকে ভার্ব টু ইউজ করবো, প্রোটেস্টেড। তাহলে দাঁড়াবে স্টুডেন্টস প্রোটেস্টেড। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের তৃতীয় সেন্টেন্স। এবার আসি তৃতীয়। আমরা আগে দেখেছি আমরা যদি ভবিষ্যৎ বুঝাইতে চাই ভার্বের 1 নম্বর এবং উইল ইউজ করব, তাহলে হয়ে যাবে। যেমন এখানে ভার্বের 1 নম্বর হচ্ছে ডু, তাহলে স্টুডেন্টস উইল ডু দ্য প্রোটেস্ট, তো প্রতিবাদ করবে, প্রতিবাদটা এখানে নির্দিষ্ট জন্য দা ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে একটা টিপস আছে, এক্সট্রা একটা টিপস নিয়ে রেখে নেন। শিক্ষার্থীটি প্রতিবাদ করে, এতক্ষণ যতগুলো ছিল প্লুরালে ছিল শিক্ষার্থীরা, কিন্তু এখন কিন্তু একটাতে আসছে শিক্ষার্থীটি, মানে একটা নির্দিষ্ট একজনকে বোঝানো হচ্ছে। তাহলে এরকম যদি নির্দিষ্ট একজনকে বোঝায় তাহলে টিপস হচ্ছে বর্তমান বা স্বাভাবিক কাজের, মানে এটা কিন্তু সবগুলো বর্তমান বা স্বাভাবিক কাজ, হ্যাঁ সরি সবগুলো বর্তমান স্বাভাবিক কাজ না, সবগুলো স্বাভাবিক কাজ, কিন্তু বর্তমান হচ্ছে 1 নম্বরটা, অতীত হচ্ছে এই 2 নম্বরটা, আর ভবিষ্যৎ হচ্ছে 3 নম্বর। তো এখন আমরা শুধুমাত্র স্বাভাবিক কাজের মধ্যে যেটা বর্তমান এটাকে নিয়ে কথা বলছি 1 নম্বরটা, সেটার সাবজেক্ট যদি একটা হয়, এখানে ব্যক্তি আছে, অনেক সময় তো বস্তু হতে পারে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যদি একটা হয় বা একজন থাকে তখন ভার্ব ওয়ানের শেষে অ্যাজ বা ইয়াস লিখতে হয়। যেমন এখানে
এখানে কিন্তু যখন প্লুরাল ছিল তখন আমরা স্টুডেন্টসের পরে ডু লিখেছি, কোনো কিছু যুক্ত করি নাই। কিন্তু এখানে যখন শিক্ষার্থীটি সিঙ্গুলার হয়েছে তখন ভার্বের শেষে অ্যাস লিখতে হবে। তাহলে দ্য স্টুডেন্ট, কারণ শিক্ষার্থীটি নির্দিষ্ট হয়ে গেছে, আর আমরা জানি নির্দিষ্ট কোনো নাউনের পূর্বে দা বসে, তখন এই ডু এর পরে কিন্তু ইএস যুক্ত হয়েছে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট ছিল। তার স্টুডেন্টস ডাজ প্রোটেস্ট। আর যদি আপনার ডাজকে ভার্ব না ধরে, ডুকে ভার্ব না ধরে শুধু প্রোটেস্টকে ভার্ব ধরেন, তাহলে প্রোটেস্টস এটার সাথে অ্যাস যুক্ত হবে। তাহলে দ্য স্টুডেন্ট প্রোটেস্টস এটা বুঝাইতে হবে। আশা করি যে আপনারা স্বাভাবিক কাজের 3টা সময় কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেটা বুঝতে পেরেছেন। তাহলে কাজের ধরন এবং সময় অনুযায়ী প্রথমটা কমপ্লিট। এবার আসেন দ্বিতীয়টা, চলমান কাজ। তো চলমান কাজের জন্য ধরেন আমরা বলছি যে শিক্ষার্থীরা প্রতিবাদ করছে, মানে কাজটা চলমান, এখনো করেই যাচ্ছে। তারপরে শিক্ষার্থীরা প্রতিবাদ করছিল, মানে আগে করছিল, মানে কোনো অতীতে কোনো একটা সময় করছিল, একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত করছিল, মানে কাজটা চলছিল, এরকম বোঝাচ্ছে চলমান। তারপরে শিক্ষার্থীরা প্রতিবাদ করতে থাকবে, মানে ভবিষ্যতে একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত করতে থাকবে, কারণ এই কাজটা বলে নাই যে করবে, বলছে করতে থাকবে, মানে চলতে থাকবে। তাই তিনোটাই কিন্তু কাজের ধরন হচ্ছে চলমান। তাহলে আমরা ভার্বনের সাথে আইএনজি লিখবো কাজের ধরনের জন্য। কিন্তু সময়ের জন্য আমরা বর্তমানের জন্য এমএজআর ইউজ করব, অতীতের জন্য ওয়াজ ওয়্যার, আর ফিউচারের জন্য ইউজ করব বা ভবিষ্যতের জন্য উইল বি। হ্যাঁ, তাহলে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এভাবে, স্টুডেন্টস আর ডুইং প্রোটেস্ট। এখানে কিন্তু অ্যামিজারের মধ্যে আর কেন হলো, কারণ স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, প্লুরালের জন্য ইজ হয় না, আর হয়, আর এম হয় শুধুমাত্র আই এর জন্য। আরটা কেন, বর্তমান। আর প্রতিবাদ করছিল মানে অতীতের, তাহলে এখানে আমরা আইনজি তো মাস্ট হবে, কারণ এটা ধরন হচ্ছে চলমান, চলমানের জন্য আইনজি। কিন্তু সময় বুঝাইতে এখানে যেহেতু অতীত ছিল, অতীত করছিল, এই জন্য আমরা ওয়াজ বা ওয়ার ইউজ করবো। যেহেতু এটা এখানে স্টুডেন্টস প্লুরাল, তাহলে ওয়ার ইউজ করতে পারি। তাহলে আমরা লিখবো স্টুডেন্টস ওয়ার ডুইং দ্য প্রটেস্ট। আচ্ছা, প্রতিবাদ করছিল, আগেই বলছি প্রতিবাদ যেহেতু অলরেডি করছিল, প্রতিবাদটাতে এখন আমাদের কাছে নির্দিষ্ট হয়ে গেছে যে ও হ্যাঁ আগে ওই প্রতিবাদটা তারাই করছিল, তো এই জন্য প্রটেস্টের আগে দা ইউজ করছি, কারণ কোনো নাউনটা নির্দিষ্ট হয়ে গেলে তার পূর্বে দা হয়। আচ্ছা, আর হচ্ছে প্রতিবাদ করতে থাকবে, তাহলে আমরা উইল বি ইউজ করবো। আর ডুইং তো মাস্ট, কারণ ডুইং হচ্ছে চলমান কাজকে বোঝায়, আর উইল বি দিয়ে ভবিষ্যৎ, তাহলে দাঁড়ালো উই স্টুডেন্টস উইল বি ডুইং দ্য প্রোটেস্ট। আশা করছি চলমান ধরনের কাজের যেগুলা, মানে কোনো কাজের ধরন যদি চলমান হয় এবং সেটা সময় বর্তমান, অতীত, ভবিষ্যৎ অনুযায়ী কীভাবে সেন্টেন্স তৈরি হয় সেটা বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখি কোনো শেষ হয়ে যাওয়া কাজ যেটা আগে শুরু হয়েছিল সেটা কিভাবে তৈরি হয়। যেমন স্টুডেন্টরা মানে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে মানে কি, কাজটা শেষ। আগে একটা কাজ শুরু হয়েছিল, কাজটা করেছে মানে ডান, এখন করছে না মানে চলমান নাই, করেছে শেষ, ডান। শিক্ষার্থীরা তখন প্রতিবাদ করেছিল মানে আগে, অতীতের একটা কাজ বোঝাচ্ছি, তখন দিয়ে কিন্তু অতীতের একটা সময় বোঝাচ্ছি, এবং সেই সময়ে একটা কাজ অলরেডি শেষ। যখন বুঝাচ্ছি তখন একটা কাজ শেষ। তাহলে একটা জিনিস মাথায় রাখেন, যখন বুঝাচ্ছি সময় কিন্তু এখানে দুইটা, একটা হচ্ছে যখন বুঝাচ্ছি তখন, এবং তার আগে থেকে শুরু হয়েছিল সেই সময়টা আরেকটা। তাহলে একটা কাজ এই যখন বুঝাচ্ছি সেই সময়ের আগে থেকে শুরু হয়ে এবং সেই সময়টাতে শেষ হয়েছিল, এই জন্য এটাকে আমরা অতীতের কাজের ধরন হিসেবে শেষ কাজ বলতেছি। আর আরেকটা হচ্ছে শিক্ষার্থীরা প্রতিবাদ করে ফেলবে, মানে ভবিষ্যতে একটা কাজ শুরু হবে এবং যেই সময় কাজটার কথা বলছি সেই সময় অলরেডি শেষ, মানে তার আগেই শুরু হয়েছিল, ওই সময় শেষ কিন্তু শুরু হয়েছিল তার আগে। তাহলে আমরা বুঝতে পেরেছি কাজের ধরন হচ্ছে প্রত্যেকটাই কমপ্লিটেড মানে পারফেক্ট, আর এর জন্য আমরা ভার্ব 3 ইউজ করবো প্রত্যেকটার ক্ষেত্রেই। আর বর্তমানের ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাভ বা হ্যাজ, অতীতের ক্ষেত্রে ইউজ করব হ্যাড, আর ভবিষ্যতের ক্ষেত্রে ইউজ করব উইল হ্যাভ। তাহলে আমাদের এক্সাম্পল হিসেবে বলতে পারি স্টুডেন্টস হ্যাভ ডান, স্টুডেন্টসের সাথে হ্যাজ হয় না, কারণ হ্যাজ সিঙ্গুলার সাবজেক্টের জন্য হয়, তাহলে এখানে স্টুডেন্টস প্লুরাল, এই জন্য হ্যাভ হয়েছে। আর ডান তো ওই যে ভার্ব 3 বললাম, এই ডু এর ভার্ব 3 হচ্ছে ডান। তাহলে আমরা দেখব হচ্ছে পরেরটা, যে তখন একটা কাজ অলরেডি ডান, এই জন্য স্টুডেন্টস হ্যাড ডান দ্য প্রোটেস্ট। দুইটা সময়ের মধ্যে এই প্রোটেস্টের কাজটা আগে শেষ হয়ে গেছিলো, মানে আমরা যখন কথা বলছি তখনকার সময়ের জন্য অলরেডি এই প্রোটেস্টের কাজটা শেষ। তাই দুইটা সময়ের একটা কাজ যেটা আগে শেষ হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে স্টুডেন্টস উইল হ্যাভ ডান দ্য প্রোটেস্ট, মানে ভবিষ্যতে দুইটা মানে কাজের মধ্যে যে কাজটা আগে, মানে ভবিষ্যতে যে সময়ে কথা বলছি আমরা তার আগেই প্রোটেস্টের কাজটা শেষ, কারণ প্রতিবাদ করে ফেলবে, মানে যেই সময় আমরা কথা বলছি ততক্ষণে কাজটা, প্রতিবাদ করার কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু শুরু তো আগেই হয়েছিল। তো কোনো একটা কাজ শুরু হয়ে অলরেডি ওই সময়ে কাজটা শেষ, এজন্য আমরা এটাকে পারফেক্ট কাজের ধরন বলছি, এবং সময় অনুযায়ী এই উইল হ্যাভ, হ্যাড এবং হ্যাভ যুক্ত করে সেটাকে সময়ের এবং কাজের ধরনের মতো করে সেন্টেন্স আকারে তৈরি করেছি। আশা করি পারফেক্ট কাজগুলো বুঝতে পেরেছেন। এবার চলেন আমরা শিখি হচ্ছে
তার আগে একটা দেখি আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি যে স্বাভাবিক কাজের মধ্যে যেটা অতীত সেটার ক্ষেত্রে এবং শেষ হয়ে যাওয়া কাজের ক্ষেত্রে এই দুইটা কাজের মধ্যে অনেক কনফিউশন তৈরি হবে। সেটা হচ্ছে অতীতের কাজ এবং পাস্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট, মানে শেষ হয়ে যাওয়া যেটা অতীতে শেষ হয়েছে বা বর্তমানে শেষ হয়েছে, এই দুইটার মধ্যে একটা কনফিউশন তৈরি হবে। কিভাবে? আমরা 2-3টা সেন্টেন্স দেখি, তাহলে কনফিউশনটা বুঝতে পারবো। সেটা হচ্ছে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছিল, আমরা দেখে আসছি যে অতীতে আমরা এটা বলেছিলাম শিক্ষার্থী প্রতিবাদ করেছিল। তো এই কাজটা অনেকে বলবে স্যার এই কাজটাও তো শেষ হয়ে গিয়েছে অলরেডি, তাহলে এটা কেন পাস্ট পারফেক্ট বললেন না, কেন অতীত বললেন? আচ্ছা, বুঝাচ্ছি। তারপরে দেখেন আরেকটা ছিল হচ্ছে শিক্ষার্থীরা তখন প্রতিবাদ করেছিল, তো এই কাজটাও করেছিল, এটাও শেষ, তাহলে এটাকে আমরা পাস্ট পারফেক্ট বলতেছি। এটাকে যদি পাস্ট ইনডিফিনিট বলি বা সিম্পল পাস্ট বলি, এটাকে তো সিম্পল পাস্ট বলা উচিত ছিল, তাহলে এই দুটাকে কেন আমরা আলাদা করলাম? আচ্ছা, বলতেছি, কনফিউশন বলতেছি। তারপর শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, মানে এটাও তো ডান, এইটাও তো ডান, তাহলে এইটা আমরা কেন পাস্ট বলছি না? কারণ অতীতে কাজটা অলরেডি, এখন কখন করেছে এটা তো নাই, মানে করেছে মানে অলরেডি শেষ, মানে অতীত হয়ে গেছে, তাহলে এটাও তো পাস্ট সিম্পল হইতে পারতো, তাহলে আমরা কেন প্রেজেন্ট পারফেক্ট এটা বলেছিলাম? তাহলে কনফিউশন এগুলো তৈরি হবে। তা এগুলোর কনফিউশনের জন্য আগে একটু সেন্টেন্সটা দেখি। স্টুডেন্টস ডিড দ্য পাস্ট, স্টুডেন্ট হ্যাড ডান দ্য পাস্ট, স্টুডেন্টস হ্যাভ ডান দ্য প্রটেস্ট। তিনটা একই অর্থ মিন করে, কিন্তু তিনটার সেন্টেন্স আলাদা। কেন স্যার? আচ্ছা, এবার আসেন কনফিউশন দূর করি। টিপস হচ্ছে কনফিউশন দূর করার জন্য, টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে যে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট এটা বোঝার জন্য এবং পাস্ট পারফেক্ট বোঝার জন্য এবং পাস্ট প্রেজেন্ট পারফেক্ট বোঝার জন্য আমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যদি অতীতের একটা সময়, বেশি না কিন্তু একটাই, বেশি না, এর বেশি না, একটা সময়ের কোনো শেষ হয়ে যাওয়া কাজ বোঝায়, তখন সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বলি। সাধারণত এই ক্ষেত্রে সময়ের উল্লেখ করে দেওয়া থাকে। আচ্ছা, আর অতীতের যখন দুটি সময়ের কথা বলা থাকবে, অলরেডি বলা থাকতে পারে অথবা বুঝে নিতে হবে, হ্যাঁ এখানে দুইটা সময়ের বলছে, যে কাজটা আগে শেষ হবে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে একটা হচ্ছে অতীতের একটা সময় শেষ হওয়া যাওয়া কাজ, আর একটা হচ্ছে অতীতের দুইটা সময়ের মধ্যে আগে শেষ হয়ে যাওয়া কাজ, সেটাকে পাস্ট পারফেক্ট বলছি। আশা করি এই দুইটার মধ্যে আর কনফিউশন নাই। তো অতীতের একটা হচ্ছে একটি সময়ের মধ্যে সম্পন্ন কাজ, আর একটা হচ্ছে অতীতের দুটি সময়ের মধ্যে একটি, যেটা আগে শেষ হয়েছে সেটা। তাহলে এই দুটার মধ্যে কনফিউশন আশা করি দূর হয়ে গেছে। একটি সময়ের কথা সাধারণত অনেক সময় উল্লেখ করা থাকে, বা এটা সর্বজনীন সত্য যে ওই সময়ই শেষ হয়েছিল, সবাই জানে, তা না থাকলেও বোঝা যাবে। তাহলে এই দুইটার মধ্যে কনফিউশন নাই, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট কি? একটা হচ্ছে অতীতের একটা সময়ের সম্পন্ন কাজ, আর পাস্ট পারফেক্ট হচ্ছে দুটি সময়ের মধ্যে যে কাজটা আগে শেষ হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। দুইটার মধ্যে কনফিউশন ক্লিয়ার হয়েছে আশা করি। প্রেজেন্ট পারফেক্ট কি? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আগে শুরু হয়েছিল কিন্তু এই কাজটা সাম্প্রতিক সময়ে শেষ হয়েছে বা বর্তমানে শেষ হয়েছে, বা কখন শেষ হয়েছে আমরা জানি না। তো জানি না যেহেতু, সময় যেহেতু থাকে না, সেহেতু আমরা ধরে নিতে পারি সাম্প্রতিক সময় শেষ হয়েছে। এই জন্য এটাকে অতীতের কথা বলতে পারিও না, এই জন্য এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলি। তাহলে এই 1 নম্বর এবং 3 নম্বর এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। একটা হচ্ছে অতীতের একটি সময় সম্পন্ন কাজ, কিন্তু আমরা যে বলেছি যে সাম্প্রতিক সময় শেষ হয়েছে, কিন্তু এই সময় এই কাজটা আগে শুরু হয়েছিল। সাধারণত এই ক্ষেত্রে সময় থাকে না, এটার কিন্তু সময় থাকে। এবার আসেন নিচের তিনটাতে কনফিউশন তৈরি ছিল, বোঝার চেষ্টা করি। তো এখানেও কিন্তু খেয়াল করেন, শিক্ষার্থীরা তখন মানে কি? একটা সময়ের কথা বলা হচ্ছে। আর প্রতিবাদ করেছিল মানে কি? অলরেডি প্রতিবাদ করা শেষ। তাহলে দুইটা সময়, একটা হচ্ছে যেই সময় কথা বলছি ওইটা, এবং যে কাজটা আগে শুরু হয়েছিল ওইটা আরেকটা সময়। তাহলে দুইটা সময়ের মধ্যে যেহেতু প্রতিবাদ করা ডান, তাহলে এখানে দুইটা সময়ের মধ্যে আগের কাজটাকে পাস্ট পারফেক্ট বলছি। এবং এটাকে কি বলছি? শিক্ষার্থীরা প্রতিবাদ করেছিল, মানে এটা ডান, আজকে আর নাই, এটা করেছে মানে করে এখন রেজাল্ট আছে আপনার কাছে। তাহলে এটা হচ্ছে আগে শুরু হয়েছে এবং সাম্প্রতিক সময় শেষ হয়েছে। কখন শেষ হয়েছে আমরা জানি না, করেছিল দিয়ে আমরা ক্লিয়ার বুঝতেছি এটা অনেক আগের কথা। হ্যাঁ, তাহলে আশা করি কনফিউশনটা দূর হয়ে গেছে। আচ্ছা, চলেন আমাদের লাস্ট কাজের ধরন, সেটা হচ্ছে যে অতীতে শুরু হয়েছে কিন্তু এই মুহূর্তে কাজটা শেষ হয়নি, এখনও কাজটা চলতেছে। এরকম কাজের ধরনের জন্য কি কি হতে পারে? আগে একটা সেন্টেন্স দেখি, তিনটা সময়ের। যেমন শিক্ষার্থীরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, তাহলে এই যে চালিয়ে যাচ্ছে এই কাজটা কিন্তু এখন শুরু হয়নি, নিশ্চয়ই শুরু হয়েছিল অনেক আগে, তাই না? কিন্তু কাজটা এখনো শেষ হয় নাই, প্রতিবাদ এখনো চলতেছে। তাহলে এই কাজটা হচ্ছে বর্তমানের এই চলমান কাজ, মানে অতীতে শুরু হয়ে বর্তমানে চলমান কাজ। শিক্ষার্থীরা প্রতিবাদ চালিয়ে গিয়েছিল, মানে অতীতেরও আগে শুরু হয়েছিল, যেই সময়ের কথা বলছি ততক্ষণ পর্যন্ত কাজটা চলতেছিল। মানে যে ততক্ষণ আমরা যখন কথা বলছি অতীতের যে সময়ের কথা বলছে সেই সময় কাজটা চলতেছিল, নিশ্চয়ই তখন শুরু হয়নি, তারও আগে শুরু হয়েছিল। তো অতীতেরও আগে শুরু হয়ে সেই সময় পর্যন্ত কাজটা চলতেছিল, এই জন্য এটাকে মানে অতীতের চলমান কাজ বলতে পারি।
শিক্ষার্থীরা প্রতিবাদ চালিয়ে যেতে থাকবে। ভবিষ্যতে যে সময়ে আর আমরা কথা বলছি সেই সময়ে অলরেডি কাজটা চলতেছে, মানে প্রতিবাদটা চলতেছে, কিন্তু শুরু কিন্তু তারও আগে হয়েছে। তাহলে ভবিষ্যতেই একটা কাজ শুরু হবে, কিন্তু ওই সময়ের পরের সময়ের কথা আমরা এখন বলছি। যেমন ধরেন মঙ্গলবারে এই কাজটা চলতে থাকবে। তো মঙ্গলবারে কি শুরু হয়েছিল? নিশ্চয়ই তার আগে শুরু হয়েছিল, মিনিমাম তো তার আগের দিন সোমবার দিন শুরু হয়েছিল। তো দুইটাই কিন্তু আজকের জন্য ভবিষ্যৎ। যেমন আজকে শনিবার, তাহলে সোমবারও আজকের জন্য ভবিষ্যৎ, মঙ্গলবারও আজকের জন্য সব ভবিষ্যৎ, কিন্তু আমি কিন্তু উল্লেখ করছি এখানে মঙ্গলবারের কথা। তাহলে দুইটাই ভবিষ্যতের কাজ, কিন্তু আমরা যেই সময়ে কথা বলছি সেই সময় কাজটা চলমান, শুরু হয়েছিল তারও আগে। মঙ্গলবারে কাজটা চলমান এবং শুরু হয়েছিল সোমবারে। দুইটাই ভবিষ্যৎ, কিন্তু যেই সময় কথা বলছি সেই সময় চলছিল এবং তার আগে শুরু হয়েছিল। তাহলে এখানে তিনটা মানে ধরন বুঝলাম যে তিনটাই চলমানের কাজ, আগে শুরু হয়ে, এবং তিনটা সময়ের কথা বললাম, একটা বর্তমান, একটা অতীত, একটা ভবিষ্যৎ। তাহলে সেই হিসেবে আমাদের এই যেটা আগে শুরু হয়ে চলমান সেটার জন্য আমরা ভার্ব বিন, ভার্ব ওয়ান, আইএনজি ইউজ করব। বর্তমানের জন্য হ্যাভ হ্যাজ, অতীতের জন্য হ্যাড, ফিউচারের জন্য উইল হ্যাভ। তাহলে সেন্টেন্স দাঁড়াবে স্টুডেন্টস হ্যাভ বিন ডুইং দ্য প্রোটেস্ট। এই যে হ্যাভ হচ্ছে বর্তমানের, এবং বিন ডুইং মানে বিন প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি, এটা হচ্ছে চলমান, আগে শুরু হয়ে চলমান কাজের জন্য ধরন হিসেবে ভার্ব ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে স্টুডেন্টস হ্যাড বিন ডুইং, এই যে বিন ডুইং এটা কিন্তু চলমান কাজ, আগে শুরু হয়ে, হ্যাড দিয়ে বুঝাইছে অতীতের। তারপরে হচ্ছে স্টুডেন্টস উইল হ্যাভ বিন ডুইং দ্য প্রোটেস্ট। তাহলে এখানে এই যে বিন প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি, মানে এটা কিন্তু চলমান কাজের জন্য, আগে শুরু হয়ে চলমান এখনও আছে, আগে শুরু হয়ে চলমান এখনও আছে, এই জন্য এটা চলমান কাজের ধরন। আর উইল হ্যাভ দিয়ে ফিউচার বুঝাইছি। আশা করি এই তিনটা বুঝতে পেরেছেন। তারপরও আমি আরেকটা জিনিস বুঝাইতে চাই যে এক্ষেত্রে অনেক সময় কি থাকে, অনেক সময় হচ্ছে এক্ষেত্রে সময়ের উল্লেখ থাকে সিন্স বা ফর দিয়ে। সিন্স বা ফর দিয়ে কোনো সময়ের কথা থাকে। যেমন আমরা বলতে পারি সিন্স হোয়েন, কখন থেকে, ফর হাউ লং, কত দিন পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত। এই ধরনের প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, মানে এরকম সময়ের উল্লেখ থাকে। যেমন এক্সাম্পল দেখেন, শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, মানে এখনো চলছে, শুরু হয়েছিল গত মঙ্গলবার, তাহলে সময় কিন্তু আছে এখানে। তারপরে আবার আসতে পারে হচ্ছে শিক্ষার্থীরা 3 দিন ধরে প্রতিবাদ চালিয়ে গিয়েছিল, অতীতের কথা, কিন্তু 3 দিন ধরে চালাইছিল যে সময় বলছি, তার মানে 3 দিন আগে শুরু হয়েছিল। যে সময়ের কথা বলছি তখন পর্যন্ত কাজ চলতেছিল, কিন্তু শুরু হয়েছিল তারও 3 দিন আগে। তো যেই সময়ের কথা বলছি সেটা চলমান, কিন্তু শুরু হয়েছে তারও আগে। তাহলে আগের চলমান এবং তারও আগে শুরু হওয়া কাজকে আমরা এই ধরনের কাজের ধরন বলতে পারি, এবং সময়ের উল্লেখ আছে 3 দিন। তাহলে তারপরে আমরা বলতে পারি শিক্ষার্থীরা 3 দিন ধরে প্রতিবাদ চালিয়ে যেতে থাকবে, তার মানে ভবিষ্যতে যেদিন আমরা বলছি তখনও কাজটা চলমান থাকবে, কিন্তু ততদিন পর্যন্ত 3 দিন হয়ে যাবে, তার মানে তার থেকেও 3 দিন আগে কাজটা শুরু হয়েছিল। তো ভবিষ্যতেরই কাজ যে সময় আমরা বলছি চলমান এবং তারও 3 দিন আগে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে ভবিষ্যতের চলমান কাজ, আগে শুরু হয়ে যাওয়া। তাহলে এই তিনটাই দেখেন আমাদের প্রশ্ন করতে পারবো সিন্স বা ফর দিয়ে, বা সিন্স হোয়েন অথবা ফর হাউ লং। যেমন সিন্স হোয়েন, কখন থেকে, তাহলে আমরা বলতে পারি গত মঙ্গলবার থেকে। তারপর ফর হাউ লং, কতক্ষণ পর্যন্ত বা কত দিন পর্যন্ত, 3 দিন ধরে, 3 দিন ধরে। তাহলে উত্তর পেয়েছি। তো এই ধরনের ক্ষেত্রে সাধারণত এগুলোই থাকে, এই পারফেক্ট কন্টিনিউয়াস বা এই আগে শুরু হয়ে চলমান কাজের জন্য। এবার আসেন বর্তমান এবং অতীত এবং ফিউচারের জন্য আমরা কিভাবে সেন্টেন্স ইউজ করতে পারি। যেমন স্টুডেন্টস হ্যাভ বিন ডুইং দ্য প্রোটেস্ট, এই পর্যন্ত কিন্তু আগের মতোই ছিল, জাস্ট এখানে অ্যাড হয়েছে গত মঙ্গলবার থেকে, এই যে সিন্স দিয়ে, সিন্স টুয়েসডে মানে মঙ্গলবার থেকে। স্টুডেন্টস হ্যাড বিন ডুইং প্রোটেস্ট ফর, এই পর্যন্ত কিন্তু আগের থেকেই ছিল, জাস্ট 3 দিন ধরে এটা যুক্ত হয়েছে, ফর 3 days মানে ফর দিয়ে যুক্ত হয়েছে, কত দিন ধরে, 3 দিন ধরে। তারপরে হচ্ছে স্টুডেন্টস উইল হ্যাভ বিন ডুইং, এ পর্যন্ত কিন্তু সব কিছুই শিখছিল যে স্টুডেন্টস উইল হ্যাভ বিন ডুইং দ্য প্রোটেস্ট আগেই ছিল, এটা জাস্ট এখানে যুক্ত হয়েছে 3 দিন ধরে। তো ফর কত দিন, ফর হাউ লং, ফর 3 days। তো আশা করি কাজের ধরন এবং 3টা সময় অনুযায়ী খুবই ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন আপনারা খুবই উপকৃত হবেন, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট কাজ। আমি চেষ্টা করেছি, একটু বড় হয়েছে, আমি বুঝতে পেরেছি একটু বড় হয়ে গেছে ভিডিওটা, চেষ্টা করলাম ছোটো করতে, কিন্তু ভালো করে বোঝাতে গেলে একটু সময় লাগে। আমার জন্য দোয়া করবেন, আরও পরামর্শ দিতে পারেন, আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি, আপনাদের কী কী প্রয়োজন আমাকে জানাবেন, আমি সে ভিডিও তৈরি করব। আসলে অনেক কষ্ট করে এগুলো তৈরি করতে হয়, অনেক বিজি থাকি আমি, সময় বের করা আসলে একটু টাফ, তারপরেও আপনাদের সাহায্য করে যাচ্ছি। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ অনেকেই আছেন সাবস্ক্রাইব করেন না, আমাকে মোটিভেট করবে, কারণ আমার ভিডিওগুলো অনেক হেল্পফুল হয় আমি বিশ্বাস করি। তো আপনারা হয়তো সাবস্ক্রাইব করলে নেক্সট ভিডিওগুলো আপনাদের টাইম লাইনে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।